আসসালামু আলাইকুম। আমি জিনাত, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। সত্যি বলতে ওরকম পরিচয় দেওয়ার মতো আমার কোনো পরিচয় নেই। আমি খুবই সাধারণ একজন নাগরিক, একজন নারী। তো আমাদের দেশের বর্তমান যে সিচুয়েশনটা গেল বা এখনও চলছে, এই যে ফ্যাসিস্ট একজন সরকারকে আমরা নামিয়েছি, তো এই সব কিছু মিলিয়ে রাজনীতি, আমাদের দেশের পটভূমি চেঞ্জ, সব কিছু মিলিয়ে আমার কাছে কেন যেন মনে হলো প্রথমবারের মতো আমি অনেক ইউটিউব চ্যানেল, অনেক সাংবাদিকের কথা, অনেক রাজনৈতিক বিশ্লেষকের কথা শুনে আমার প্রথমবারের মতো মনে হলো আমার কিছু বলা উচিত। আমি জানি না এটা কেউ শুনবে কি না, কারো দেখা উচিত কি না, না এটা আমার কোনো সমস্যা নেই, কেউ না দেখলেও কিছু যায় আসে না। মেইন ব্যাপার হচ্ছে যে আমার নিজের মন কি বলছে সব কিছু দেখে। একটা সরকার 2008 থেকে এই 2024 পর্যন্ত 16 বছর একটা দেশ চালিয়ে গেলেন, এবং কীভাবে চালিয়ে গেলেন সবাই জানি। আমরা রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সবার মাধ্যমে আমরা অনেক নতুন জিনিস জানছি। আমরা আগেই টের পাচ্ছিলাম যে গুম হয়ে যেত, কী হতো না হতো, আমরা এত ডিটেইলে জানতাম না। সব কিছুর মধ্যে একটা ধোঁয়াশা ছিল। বাট যেটা হচ্ছে যে প্রতিদিন নতুন জিনিস, একদম প্রত্যক্ষদর্শীর যে ব্যাপারগুলো, তাদের যে লোমহর্ষক বর্ণনা, এটা যখন শুনছি, দেখছি, সব জানছি, কিন্তু এটা শোনার পর আমাদের প্রতিক্রিয়া কী হচ্ছে, এই ফার্স্ট আমার মনে হলো এই জিনিসটা জানানোর মতো কোনো চ্যানেল নাই। অনেক জ্ঞানী গুণী, অনেক বিশ্লেষক আছেন, কিন্তু আমাদের মতো সাধারণ একটা মানুষের ভিতরে কি হয়ে যাচ্ছে এগুলো জেনে আমার প্রথমবারের মতো মনে হলো এটা জানানোর মতো কোনো চ্যানেল আমি পাইনি। তো আমি একটু বলি, আমি একটু ট্রাই করি, যেটা আমার নিজেরই পরে দেখতে ইচ্ছে করবে হয়তো। তো প্রথমে আমি শুরু করতে চাই, আমরা তো আসলে আন্দোলনে সেই জুলাইয়ের মানে প্রথম থেকে যখন কোটা আন্দোলন ছিল, যে সম্পর্কে একটু বলি, তখন আসলে অতটা ভালো বুঝতেও পারছিলাম না। কারণ প্রথম ব্যাপার যেটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমরা 5 ভাই বোন, আমরা সবাই পড়াশোনা শেষ করেছি, সবাই জব করি, সবাই কেউ বিজনেস করছে। আলহামদুলিল্লাহ আমরা যার জায়গা থেকে একটা পজিশনে আছি মোটামুটি, অন্তত সবাই যার মতো করে খাচ্ছি। আমার হাজব্যান্ড, আমার বোনদের হাজব্যান্ড, সবাই যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং কেউই সরকারি জব করি না এবং কখনো ট্রাই করিনি। সো আমরা কিন্তু কোটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা কখনো ছিল না, এবং আমাদের সন্তানদেরও মনে হয় না আমরা ওভাবে সরকারি জবে আর দিব, যেহেতু আমাদের জেনারেশনই সরকারি জবের প্রতি অত ইন্টারেস্টেড ছিলেন না। বাট আমার আব্বা ছিলেন সরকারি চাকরিজীবী, এবং 5 ভাই বোনকে শুধুমাত্র এই চাকরিটা দিয়ে পড়াশোনা করিয়েছেন। সো দেখা গেলো যে আমাদের ভাই বোনদের মধ্যে সরকারি চাকরি নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। সো এরকম সিচুয়েশনে যখন আমরা দেখলাম কোটা আন্দোলন হচ্ছে, আমি অত ভালো ইভেন জানতামও না যে 56%ই চলে যাচ্ছে কোটাতে। এই ব্যাপারটা আমি কিন্তু ডিটেইলে জানতাম না, যেহেতু আমার সরকারি জবের কোনো ইচ্ছা নাই কখনো। কিন্তু যখন ডিটেইলে আমি ফেসবুকে দেখলাম, তখন তো আমার খুব অবাক লাগলো যে এভাবে তো একটা দেশ চলতে পারে না। সেই 1971-এর মুক্তিযোদ্ধাদের সন্তান কিংবা তাদের নাতনিদের এভাবে দিতে থাকলে তো চলে না। সো খুব আলটিমেটলি নর্মালি আমার চলে গিয়েছিল গোটা আন্দোলনকারীদের পক্ষে। এবং আমি একবার 2 ঘন্টা রাস্তায় ছিলাম, শুধুমাত্র যখন ওরা প্রথম বাংলা ব্লকেট করছিল। তো তখন থেকে আমার মনে হচ্ছিল যে আহা, ছেলেগুলো করছে, আন্দোলন করছে, করুক। আমি অফিস যাওয়ার পথে, গুলশান যাওয়ার পথে 2 ঘন্টা ওয়েট করেছি। কিন্তু এভাবে আস্তে আস্তে যখন চলে আসলো, প্রথম আমার এই আন্দোলনটার প্রতি আমি আসলে ডিপলি ঢুকে যাই। একদিন রাতের বেলা আমি সংবাদ দেখছিলাম। আমি সাধারণত সংবাদ দেখি, দেশের পরিস্থিতি জানা ট্রাই করি সবসময়। সব কাজের ফাঁকে দেখা যায় যে সংবাদটা ছেড়ে আমি আমার কাজ করছি। তো এরকম সিচুয়েশনে আমি দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী বললেন যে চাকরি কি পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা, নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা? তো এই যে কথাটা আমার কানে খুব লেগেছিল। কেন আমি সাধারণ মানুষের কথা বলতে চাইলাম যে আমরা সাধারণ মানুষরা না সবাই কিন্তু একই। এই যে আমার সাধারণ মানুষ হিসেবে আমার কানে লেগেছে। আমার সাথে আমার বাবা কিন্তু সরকারি চাকরিজীবী ছিল 1971 সালে, যে কারণে সে মুক্তিযুদ্ধে যাননি। কিন্তু মুক্তিযোদ্ধারা আমাদের বাড়িতে এসেছে, তাদেরকে হেল্প করা, সব ধরনের, ওইভাবে যদি আমি এখন ডিটেইলে বলতে যাব না, আলহামদুলিল্লাহ সব রকম হেল্পই আমার বাবা মা করেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার বাবার তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, আমরা কখনো সরকারি চাকরি ট্রাইও করব না, তাহলে এই যে উনি বললেন যে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবেন, এই কথাটা না আমার কানে খুব লেগেছে। আমার খুব
ইনসাল্ট ফিল করেছি যে তাহলে কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট যাদের নাই তারা সবাই রাজাকার? ব্যাপারটা তো এরকম হয়ে গেল, তাই না? যে কয়জনের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে এর বাইরে যারা আছে তারা সবাই তাহলে আমরা আমাদের গায়ে লাগবে, কারণ রাজাকারের তো কোনো সার্টিফিকেট নাই। কিভাবে আমরা কাউন্ট করবো যে রাজাকারকে? তো ওই ব্যাপারটা আমার রাতের বেলায় খুব খারাপ লাগে এবং আমি শুনে একটু হয়ে যাই। তো সবচেয়ে অবাক হয়েছি যে পরদিন আমি সব জায়গায় দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে রাজাকার রাজাকার নিয়ে হচ্ছে, এবং জীবনে প্রথমবারের মতো গত 16 বছরে শেখ হাসিনা সরকারে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা হচ্ছে। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। জিনিসটা আমার এত অবাক লেগেছে যে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা, মানে এটা তো চারটিখানি কথা না। গত 16 বছরে কয়জন এভাবে বলতে পেরেছে? তাও আবার পুরো ইউনিভার্সিটির ছেলেপেলেরা বলছে। জিনিসটা আমার পুরো রক্ত গরম করে দেয় এবং আমি তখন প্রথম ফেসবুকে একটা পোস্ট করি, ফানি হলেও করি। আমি ভেবে আমার মানে এটা ছিল যে মানুষ বুঝে কিনা আমার পোস্টটা, আমি একটু দেখবো। আমার এটা একটা নিজের ভিতর একটা ছিল। আমি অবাক হয়ে যাই যে হ্যাঁ, সবাই বুঝেছে, সবাই এটাতে যেহেতু ফানি করে দিয়েছি হাহা রিয়াক্ট দিয়েছে, এবং অনেক 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 মানুষ। জিনিসটা আমার তখনই মানে আমার ফ্রেন্ড লিস্ট খুব ছোটো, তার মধ্যে 50-60 জন একদম ইনস্ট্যান্ট হাহা রিয়াক্ট দিয়েছে এবং অনেক কিছু লিখেছে। তখন তখন কয়েকজনের কমেন্ট থেকে জানতে পারলাম অনেকে অনেকে দু একজন একটু ভুল ইন্টারপ্রেট করেছে। দু একজন ভেবেছে যে এটা আমি 400 কোটি তার পিওনের 400 কোটি নিয়ে বলেছি। আমি এরই মধ্যে যে আবার পিওনের 400 কোটি নিয়ে কথা হয়ে গেছে এটা আমি জানতাম না, এটা আমি খবরে দেখিনি। তো আমি যখনই এটা দেখলাম তখন আমি প্রথম একটা সাহস পেলাম যে না, সবাই বুঝে, সবার মধ্যে এটা আছে, সারা বাংলাদেশের মানুষের মধ্যেই আছে। তখন আমি এই আন্দোলনটার প্রতি একটা অন্যরকম মানে অ্যাটাচ হয়ে গেলাম। আমি রেগুলার এই আন্দোলনের পোস্ট দেয়া করা সব কিছু শুরু করে দিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যে যে জিনিসগুলো খারাপ লাগতো, যেমন ধরেন আমি গত 16 বছর ধরে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বলাটা লাইক আমি সব কিছু আমি করেছি, আমি পদ্মা সেতু করেছি, আমি এটা করেছি, আমি ওটা, আমি সবাইকে কারেন্ট দেই, বিদ্যুৎ দেই, গ্যাস দেই, এই যে ব্যাপারগুলো এটা আমার কাছে খুব কানে লাগতো। আমার কাছে মনে হতো আমার একারই বোধহয় কানে লাগে। তো এই পুরো আন্দোলন, পুরো জিনিস সব কিছু দেখে একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে প্রতিটা মানুষের মধ্যেই খারাপ লাগা আছে। খারাপ লাগা ছাড়া আসলে মানুষ না, মানুষের সবার মধ্যে বোধ বুদ্ধি আছে, খারাপ লাগা আছে। তো আমি খুব অল্পতেই বুঝে গেলাম যে আমাদের সবার মধ্যে চিন্তাভাবনার অনেক মিল, মোর দেন 70-80%, আর কিছু তো তার সমর্থক আছেন। তো এইভাবে আমরা আন্দোলনটাতে আমি খুব অ্যাটাচ ছিলাম। আন্দোলনের পর আমরা বিজয় উৎসব করেছি, নতুন সরকার যেটা গঠন হয়েছে এটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন, বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন, সুন্দর চলছিল দেশগুলো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, যেটা আমি নতুন করে বলি, আমি কিন্তু পুরো আন্দোলন টাইমটা রাতে ঘুমাতে পারতাম না। কিছুক্ষণ পর আমি লাফিয়ে উঠতাম। খালি মনে হতো যে কি হচ্ছে, কাকে মারছে, কখন কাকে মারতে আসে, নিজেদের প্রতি একটা ভয় ছিল কখন আমাদেরকে ধরতে আসবে। সব মানে ফেসবুকের মানুষকে যদি করা শুরু করে সেটাও তো সম্ভব। সব সময় ভয় লাগতো, কিন্তু দিনে একটা দুটো পোস্ট না দিলে ভালো লাগতো না, খুব সাহসী হয়ে গিয়েছিলাম। তো এরকম একটা সিচুয়েশনে আমার সবচেয়ে অবাক লাগছে যে এই সরকার পতিত হওয়ার পর যখন উপদেষ্টা মণ্ডলীরা নতুনভাবে সরকার গঠন করলো, একটার পর একটা কু হতে থাকলো, প্রতিদিন কিছু না কিছু চলছে, এটা প্রতিদিন দেখি, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ দেখি, সব কিছু ঠিক আছে, এগুলো পর্যন্ত আর কোনো সমস্যা নাই, হতেই পারে। কিন্তু মূলত খারাপ লাগাটা শুরু হলো একজন নাগরিক হিসেবে যে কি হচ্ছে। সেই 2009 থেকে সেই পিলখানা হত্যা থেকে শুরু করে আজকে একটার পর একটা 5ই মে শাপলা চত্বর, এরপরে এই আন্দোলন, মাঝখানে আরও যত রকম গুম খুন, অর্থাৎ কোনো একটা মানুষ যাকে মোটামুটি মানুষ চিনে, সে সাংবাদিক হোক কিংবা সে একজন টিচার হোক, মোটামুটি মানুষ তাকে চিনলেই তাকে নিয়ে গুম করে রাখা, এই যে ব্যাপারগুলো, এটা প্রতিদিন নতুন নতুন জিনিস, ভিডিও আসছে, প্রত্যক্ষদর্শীদের কথা আসছে, এগুলো দেখছি আর আমি আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমার রাতের ঘুম আবার হারাম হয়ে গেছে, আমি আর ঘুমাতে পারি না। খালি মনে হয় যে এটা কি সম্ভব? কোনো মানুষ এতক্ষণ করতে পারে নিজের শুধুমাত্র ক্ষমতাটা ধরে রাখার জন্য? যে কেউ, কারো প্রতি তার মায়া নেই, যে যাকে দরকার তাকে সে খুন করতে পারে। সে পিলখানায় 58 জন, আমি প্রথমে পিলখানা দিয়ে শুরু করব, 58 জন মানুষকে, মানুষ বলবো না, তারা শহীদ, তারা
সেনা, এক একজন সেনা অফিসার যারা আমাদের দেশকে রক্ষা করে, এক একজন মানুষ যাদের বউ আছে, বাচ্চা আছে, যাদের জন্য তাদের মা বাবা আছে, যাদের জন্য আজকে 15 বছর ধরে মানুষ কাঁদছে, এই যে ব্যাপারগুলো লোমহর্ষক। আমি যখন মেজর সুমনের বর্ণনা শুনছি, যতই শুনছি ততই মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে হ্যাঁ, আমাদের দেশের চারপাশে এত খুনি। মানলাম যে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য খুন করেছে, শত শত খুন করতে বলেছেন, আবার যারা খুনটা করছে এত খুনি আমাদের চারপাশে। আমি তো রাতে ঘুমাতে পারছি না, আমি একটু পর পর লাফ দিয়ে উঠছি। এত খুনি আমাদের চারপাশে, তারা শুধু টাকার জন্য, তাদের একটা চাকরি তো যে কেউ করতে পারে, ইনকাম তো যে কোনোভাবেই হয়ে যায়, একটা রিক্সাওয়ালাও তো ইনকাম করে, কিন্তু একটা মানুষ খুন করে আমি মাস শেষে বেতন নেব, আমি সুবিধা নিব, এই যে ব্যাপারগুলো, এটা আমাকে ভয়ঙ্কর ভাবিয়ে তুলেছে। আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই প্রথমবারের মতো আমি লাইফে ভিডিও করতে চলে এলাম। এই পিলখানা হত্যা আমাকে ভয়ঙ্কর কষ্ট দিয়েছে। পুরো বর্ণনা, মেজর সুমনের যে বর্ণনা ছিল, যে তারা তাদের কলিগ, তাদের এত কাছের এক একজন সেনাকে তারা উদ্ধার করতে পারেনি। 2 দিন তারা বাইরে বসেছিল, তারা একটু পর পর যেতে চেয়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য। আর কি করেছে আমাদের সরকার? সরকারের নানক, সরকারের সেনাপ্রধান, সরকারের ফিক্স কিছু মানুষ ভিতরে বসেছিল, আর মেজর সুমনদেরকে পুরো টিমকে আবহানী মাঠে বসিয়ে রেখেছিল 2 দিন পর্যন্ত। অথচ আমি ছিলাম হাজারিবাগে, তখন আমি জানতাম ভিতরে গোলাগুলি শব্দ টের পেয়েছি। আমার 2 দিন আমি ঘুমাতে পারি। আমার এত রিলেট করে আমার সাথে এই ঘটনাটা, পিলখানার ঘটনাটা, যে তখন আমরা 2 দিন পর্যন্ত পুরো বাংলাদেশের মানুষ ঘুমাতে পারছিল না, যে কি হচ্ছে ভিতরে গোলাগুলি। একটু পরপর সংবাদ মাধ্যমে এসে নানক কথা বলছেন, তাপস কথা বলছেন, কিন্তু দিন শেষে কি দেখা গেল 2 দিন পরে? 58টা লাশ, 58 জন সেনা যাদেরকে তিল তিল করে গড়ে তোলা হয়েছিল দেশের জন্য, তাদেরকে মেরে ড্রেনে ফেলে দিয়ে তাদের লাশকে পচে গলে কি করেছে তারা। আর এই কাজটা তখন একজন সহকর্মীর কেমন লাগবে একবার চিন্তা করেন। মেজর সুমন যে ওখান থেকেই এই এই রেস্কিউ থেকে এবং তাদের যে আইডিয়া থেকে আস্তে আস্তে তার লাইফে আর কখনো প্রমোশন পাওয়া হয়নি, সে কিছুই করতে পারেনি এই সরকারের সাথে, সে দোসর হিসেবে কাজ করেনি বলে। এটাই হচ্ছে আমাদের মানে পতিত সরকার, এবং এটাই হচ্ছে একজন হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনা। একবার বলুন তো, সাধারণ মানুষ হিসেবে এটা জেনে কিভাবে আমরা চুপ থাকি? এই যে আমার ভিতরের যে কষ্ট, আমি রাতে ঘুমাতে পারছি না, আমি কেঁপে কেঁপে উঠছি, জাস্ট এটাই আমার মনে হলো কি যে আমার যে খারাপ লাগাটা, সেটা আমি একটু বলি, দেখি অন্য মানুষগুলো ঠিকঠাক মতো ভিডিওগুলো দেখছে কিনা। সবার জানা উচিত এই ভয়ঙ্কর আমাদের দেশের পিছনের যে কাহিনীগুলো, সবার জানা উচিত। ধন্যবাদ।